যে লেট হাজবেন্ড সাদাত রহমান সে হচ্ছে ফুয়াং সিরামিকের ডিরেক্টর হিসেবে চাকরি করত এবং সেখান থেকে কোনো সম্পত্তি আমি বা আমার ছেলে সারফরাজ পায় নাই। সো এই যে এর কাছে আমি একটা লোভী মহিলা হিসেবে পরিচিত। প্রথমে আমি ক্লিয়ার করি, আমার যে লেট হাজবেন্ড সাদাত রহমান সে হচ্ছে ফুয়াং সিরামিকের ডিরেক্টর হিসেবে চাকরি করত এবং সেখান থেকে সে 3.5 লাখ টাকা স্যালারি নিত। হ্যাঁ, অবশ্যই শেয়ার দেবে। সেখান থেকে সে 3.5 লাখ টাকা বেতন পাই। সাথে আমার যখন পরিচয় বিয়ে, তখন আমি নিজেও কিন্তু কাজ করি এবং ইনকাম করি। সো আমার সবসময় আমার মধ্যে একটা টাকা দিয়ে গেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক টাকা গেছে, যেটা সম্পূর্ণ ভুয়া কথা। সারফরাজের ড্যাডি অসুস্থ হওয়ার পরে যখন ও ভোর 5টা বাজে অসুস্থ হয় এবং আমি ওকে নিয়ে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই, সাথে সাথে ইনস্ট্যান্ট এখন অনেকে বলে জামাই, আমার বাসার সিকিউরিটি সবাই মিলে সারফরাজের ড্যাডি ঘুমের মধ্যে সে ব্রেন স্ট্রোক করে এবং আমাকে এরকম ধাক্কাইতেছিল ঘুমের মধ্যে। এবং আমি যখন দেখছি ও কি হয়েছে ওর চোখে মুখে পানি দিতেছিলাম, ও আর কোনো কথা বলতে পারে নাই। ও এরকম করে টাং বাইট করার পরে ও আর কোনো কথা বলে না। ওকে আমরা সাথে সাথে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই এবং ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডক্টররা ওকে হচ্ছে যে আপনার চেক আপ করে। হ্যাঁ, তারপরে সাথে সাথে ওকে লাইফ সাপোর্ট দিয়ে দেয়। ওর হচ্ছে আপনার ওর কি হয়েছে সেটা দেখার ডাক্তার অনেক চেষ্টা করে, সিটি স্ক্যান করে। তো ও যে ব্রেন স্ট্রোক করছে সেটা সিটি স্ক্যানে ধরা পড়ে না। সো সেটা ধরা পড়ে একদিন পরে, 36 ঘন্টা পরে। এবং ধরা পড়ার পরে ডক্টর, এই যে দেখেন, আমি এখানে একটু আপনাকে দেখাইতে যে ওর ব্রেনটা প্রতিদিন এত টাকা বিল আসে, আমি জাস্ট হাঁপাই যেতেছিলাম। আমি ঋণগ্রস্ত, তখন আমি কি করব না করব। আর তখন আমাকে সবাই ওই হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানকার ডাক্তাররাও বলতেছিল ওইগুলোরও সব রিপোর্ট, সব ফাইল আমার কাছে আছে। আমি তো চ্যালেঞ্জ করতে পারি, কারো যদি আমার থেকে জানার থাকে ব্যক্তিগত বিষয় বা চ্যালেঞ্জ করার থাকে, আপনি আসেন, আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, আমি আপনাকে সব পাই টু পাই কাগজ ধরে ধরে বলে দিব। যখন আমি বার্মানঘাটে নিয়ে যাই, বার্মানঘাট হসপিটালেও সব হিস্ট্রি থাকে, আপনি ঘরের যে মেয়ে তারা থাকে। সো ওই ফ্ল্যাটে আমি কখনোই যাই নাই, সো প্রশ্নই আসে না। আর তো যাই হোক, ওগুলা নিয়ে আমি কথাতে নাই যাই। তো তারপরে হচ্ছে যে আমরা যে বনানী বাসাটায় থাকি, সেটা তো আমার ভাড়া বাসা, সেটা আমি ভাড়া পে করে আমি আপনাদেরকে বললাম। তো এখন তখন অবশ্যই আমাকে ব্যাখ্যা দিতে দেন। আমি ব্যাখ্যা দিব না, আপনার আবার মানুষ আমার নামে উল্টাপাল্টা গল্প বানাবে, আপনারা আবার সেখানে মজা নেবেন। আমি এগুলো সহ্য করতে পারতেছি না। তখন আমাকে উনি জানায় যে সারফরাজের ড্যাডির অ্যাকাউন্টে অনলি 1,52,000 টাকা আছে, তার কোনো সেভিংস নাই। আচ্ছা, সারফরাজের ড্যাডির অন্য কোনো আর অ্যাকাউন্ট ছিল না। তারপরে সে এই যে উইলের দুইটা যে সঞ্চয়পত্রের আইসিবি দুইটা যে সঞ্চয়পত্রের কথা উল্লেখ করছে, ওই সঞ্চয়পত্রের খোঁজ নেওয়ার জন্য আমি তানবীরকে, আমার ম্যানেজার তানবীরকে, এবং আমার আরেকটা আপু আছে নয়ন আপু, ওনার হাজবেন্ডকে, জামান ভাইকে পাঠাই ওইখানে। তো ওই আইসিবিতে যে তোমরা কি পাইছো, ওই নামে কোনো সঞ্চয়পত্রই নাই, ওই নামে কোনো সঞ্চয়পত্র নাই। আই রিপিট, সারফরাজের ড্যাডির নামে কোনো সঞ্চয়পত্র নাই। তাহলে এখন কোয়েশ্চেন আছে, তাহলে সারফরাজের ড্যাডি আমাকে কেন একটা উইল করে দিল যেখানে তার কোনো টাকা পয়সা নেই? এই উইলে যে সেই সঞ্চয়পত্রের ও কথা আপনারাও জেনে নিতে পারেন। আমি কিন্তু সঞ্চয়পত্রের নাম্বার সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও জেনে নিতে পারেন যে এই নামে কোনো সঞ্চয়পত্র ছিল কিনা, বা আসলে কোনো টাকা পয়সা ছিল কিনা, বা আপনারা ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চে খবর নিতে পারেন। তো আমি তো অনেক তখন একদম আকাশ থেকে পড়ছি। তখন আমার কাছে খুব